বন্ধুরা, এক মাসের বেশি সময় ধরে ইরানের সাথে ইসরায়েল আর আমেরিকার যুদ্ধ চলছে। এখন সোজা প্রশ্ন হলো, ইরান কি হারছে? উত্তর হলো না, একদমই না। এখন পর্যন্ত ইরান যেখানে ছিল সেখানেই আছে। ইরান হরমুজ স্ট্রেট খোলেনি, পারমাণবিক কর্মসূচিতে কোনো আপোষ করেনি, আমেরিকার শর্ত মানেনি, এবং সবচেয়ে বড় কথা, ইরান এখনও নিজের শর্তেই কথা বলছে। এখন তোমরা ভাববে যে ভাই, ইসরায়েল আর আমেরিকার মতো দুটো বিশাল শক্তির সাথে ইরান লড়ছে, এটা কি সম্ভব? দেখো, এটা সম্ভব হয়েছে কারণ ইরান মানসিকভাবে ভাঙেনি। যুদ্ধে শুধু অস্ত্র দিয়ে জেতা যায় না, মনোবল দিয়েও যুদ্ধ জেতা যায়। আর ইরান সেই মনোবলটা ধরে রেখেছে। এটা ছোট ছোট কথা না। আমেরিকা ভিয়েতনাম লড়েছিল, আফগানিস্তান লড়েছিল, অনেক বড় শক্তিকে অনেক ছোট দেশ হারিয়ে দিয়েছে ইতিহাসে। কারণ সেই ছোট দেশগুলো নিজেদের মাটির জন্য লড়ছিল। আর ইরানও এখন সেটাই করছে। কিন্তু এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, ইরান টিকে থাকলে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর একটা বড় উপকার হচ্ছে। ইরান যদি হেরে যায় তাহলে পরের নাম্বার কে? এই প্রশ্ন নিয়েই আজকে সবচেয়ে বেশি কথা বলতে চাই। আর আরেকটা আপডেট আসছে আমেরিকার তেল ট্যাঙ্কার হরমুজ প্রণালী নিয়ে, সেই আপডেটও থাকবে। আর বন্ধুরা, আপডেট যেটা আসছে তুর্কির থেকে একটা আপডেট আসছে। দেখো, ইসরায়েল একটা প্যাটার্ন মেনে চলে। আগে শত্রু বানাও, তারপর জুবানি যুদ্ধ করো, তারপর সুযোগ বুঝে হামলা করো। গাজার ক্ষেত্রে এটাই হয়েছে, লেবাননের ক্ষেত্রেও এটাই হয়েছে, সিরিয়াকে তো দেখলেই বুঝতেই পারছো কি হয়েছে। ইরানের ক্ষেত্রেও বহুদিন ধরে এই কথাবার্তার যুদ্ধ চলছিল, আর এখন সেটা আসল যুদ্ধে পরিণত হয়েছে। এখন সেই একই প্যাটার্ন দেখা যাচ্ছে তুর্কির সাথে। গত 24 ঘন্টায় ইসরায়েল আর তুর্কির মধ্যে যে কথার লড়াই হয়েছে সেটা অনেক তীব্র হয়ে উঠেছে। এবং এটা এমনি এমনি হয়নি, এটার পেছনে বা এর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে। তুর্কির সংসদে একটা ইমপিচমেন্ট আনা হয়েছে। এই ইমপিচমেন্টের মাধ্যমে তুর্কি দাবি করছে যে ইসরায়েলের 35 জন নেতা এবং কর্মকর্তাকে গ্রেপ্তার করতে হবে এবং জেলে পাঠাতে হবে। এখন ভাবো একটু, একটা দেশের সংসদ আরেকটা দেশের 35 জন নেতার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনছে। এটা কূটনৈতিকভাবে অনেক বড় পদক্ষেপ। এই খবর যখন ইসরায়েলে পৌঁছলো তখন নীতিনাদু সহ ইসরায়েলের কট্টরপন্থী নেতারা একদম চিলের মতো ছ্যাক করে উঠল। তো তুর্কির এই পদক্ষেপের পর ইসরায়েলের কট্টরপন্থী নেতারা এরদোগানকে সরাসরি গালাগাল দিতে শুরু করলো। এরদোয়ানকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করলো। তুর্কি আবার সেটা পাল্টা দিল। তুর্কির বিদেশ মন্ত্রণালয় একটা বিবৃতি দিল, সেখানে নীতিনাদুকে সরাসরি বলা হলো, এই লোকটা আমাদের সময়ের হিটলার। এই লোকের অপরাধের তালিকা এত লম্বা যে সেটা পড়তেই সময় লাগবে। তুর্কি আরও বলল যে নীতিনাদুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের মামলা চলছে, মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা চলছে। আন্তর্জাতিক অপরাধ আদালত নীতিনাদুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই কথাগুলো তুর্কির বিদেশ মন্ত্রণালয় সরকারিভাবে বলেছে। তো পাল্টা ইসরায়েলের রক্ষামন্ত্রী কার্টস বললেন যে দেখো, ইরান তুর্কির মাটিতেও হামলা করেছে, কিন্তু তুর্কি ইরানের নিন্দা পর্যন্ত করেনি। এরদোগান শুধু কাগজি শের, মানে কাগজি লায়ন, কাগজে নিজেকে বাঘ দেখায়, কিন্তু ভেতরে কিছু নেই। এরদোগান একজন ভণ্ড মানুষ, কুর্দদের ওপর হামলা করে আর হামাসের সাপোর্ট করে। তারপর এলো বেন গবিরের মন্তব্য। তো বেন গবির এলো ইসরায়েলের অন্যতম কট্টর নেতা। সে হিব্রু ভাষা একটা পোস্ট করলো, সেখানে এরদোগানকে জিজ্ঞাসা করলো, এরদোগান ইংরেজি বোঝো? তারপর ইংরেজিতে অত্যন্ত আপত্তিকর গালাগাল দিল, গালাগাল লিখলো। এখন তোমরাই বলবে যে ভাই, এটা তো শুধু কথার লড়াই, এত সিরিয়াস নেওয়ার কি আছে? তো আমি আপনাদের বলবো, এটাই হলো সেই প্যাটার্ন। আগে কথার লড়াই, তারপর আসল লড়াই। আর এরদোগানও সেটা বুঝতে পারছেন, তাই তিনি অনেক বড় বড় কথা বললেন। তো এরদোগান আবার এদিকে বললেন, যদি ইসরায়েল আগুন নিয়ে খেলা বন্ধ না করে, যদি এই অঞ্চলে শান্তির প্রচেষ্টায় বাধা দেওয়া বন্ধ না করে, তাহলে আমরা তাকে শিক্ষা দেব। আর এখন থেকে লেবাননে বা ইরাকে যে কোনো হামলাকে তুর্কির ওপর হামলা হিসাবে ধরা হবে। এটা অনেক বড় কথা, কারণ এরদোয়ান বলছেন যে লেবানন বা ইরানে হামলা মানে তুর্কিতে হামলা।
এর মানে দাঁড়াচ্ছে যে ইসরায়েল যদি এই দুটো দেশে হামলা চালায় তাহলে তুর্কি সরাসরি যুদ্ধে নামার অধিকার রাখছে। এরদোগান আরও একটা বড় কথা বললেন। তিনি বললেন যে লেবাননে সিজফায়ারের পরেও যখন ইসরায়েল সেখানে নিরীহ মানুষ মারছিল, তখন তুর্কি সেনাবাহিনী ইসরায়েলের ওপর হামলা করতে একদম প্রস্তুত ছিল। লেবাননের সমর্থনে আমরা ইসরায়েলের ওপর হামলা করতে যাচ্ছিলাম, কিন্তু পাকিস্তান মাঝখানে এসে আমাদের থামিয়ে দিল। পাকিস্তান যেহেতু মধ্যস্থকারী ভূমিকা ছিল, তারা আমাদের বলল যে সামরিক পদক্ষেপ নিও না, তাই আমরা পিছিয়ে এলাম। তো একই কথা ইরানের পক্ষ থেকেও বলা হয়েছিল, যে ইরানও বলছিল যে আমরা লেবাননের সমর্থনে ইসরায়েলে হামলা করতে যাচ্ছিলাম, কিন্তু পাকিস্তান বাধা দিয়েছিল। যখন লেবাননে একটা সবচেয়ে বড় হামলা হয়েছিল, তখন পাকিস্তান এসে বাধা দিল। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এরদোগান কি সত্যি এই কথাগুলো বিশ্বাস করে বলছেন, নাকি এটা শুধু জনগণকে দেখানোর জন্য? কারণ একটা বিশাল কন্ট্রাডিকশন আছে এখানে। এরদোগান একদিকে ইসরায়েলকে হুমকি দিচ্ছেন, অন্যদিকে বাস্তবতা হলো ইসরায়েলের সবচেয়ে বড় ট্রেড পার্টনারই হলো তুর্কি। মানে ইসরায়েল সবচেয়ে বেশি ব্যবসায়ী করে তুর্কির সাথে। ইসরায়েলের যে বিল্ডিং তৈরি হয়, ব্রিজ তৈরি হয়, ইনফ্রাস্ট্রাকচার গড়ে ওঠে, সেখানে যে স্টিল যায়, সিমেন্ট যায়, লোহার সামগ্রিক যায়, সেগুলো বেশিরভাগই আসে তুর্কি থেকে। মানে তুর্কির টাকায় ইসরায়েল গড়ে উঠছে, আর এরদোগান সেই ইসরায়েলকে হুমকি দিচ্ছেন। এটা কন্ট্রাডিকশনটা ধরলে বোঝা যায় যে এরদোগানের কথা আর কাজের মধ্যে একটা বিশাল ফাঁকও আছে। গত 3 বছর ধরে এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন, করা কথা বলছেন, কিন্তু সেই 3 বছরে ব্যবসা বন্ধ হয়নি, তুর্কি থেকে মাল যাওয়া বন্ধ হয়নি। তাহলে এই কথার মানে কি? তবে এটাও সত্যি যে এখন পরিস্থিতি বদলাচ্ছে। ইসরায়েল যেভাবে একের পর এক দেশের ওপর হামলা চালাচ্ছে, সেটা দেখে এরদোগান হয়তো সত্যিই বুঝতে পারছেন যে পরের নাম্বার তো তুর্কিরই। এবং যদি সেটা বোঝেন, তাহলে হয়তো এবার আর শুধু কথায় থামবেন না। বন্ধুরা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমেরিকার একজন কর্মকর্তা সম্প্রতি পদত্যাগ করেছেন, আর সেটা নিয়ে প্রশ্ন উঠছে যে আমেরিকা কি ন্যাটো ছাড়বে, আর কেন? তিনি পদত্যাগের পর বলছেন যে আমেরিকা ন্যাটো ছাড়তে চাইছে। এখন কেন? কারণটা চমকে দেওয়ার মতো। কারণটা হলো, ইসরায়েল শীঘ্রই তুর্কির ওপর হামলা করতে পারে, আর যদি আমেরিকা ন্যাটোর সদস্য থাকে, তাহলে তুর্কিও ন্যাটোর সদস্য হওয়ায় আমেরিকা ইসরায়েলকে সাহায্য করতে পারবে না তুর্কির বিরুদ্ধে। কারণ ন্যাটোর চুক্তি অনুযায়ী একটা সদস্য দেশ আরেকটা সদস্য দেশের বিরুদ্ধে যেতে পারে না। কিন্তু আমেরিকা যদি ন্যাটো ছেড়ে বেরিয়ে যায়, তাহলে ইসরায়েল যখন তুর্কিতে হামলা করবে, আমেরিকা সরাসরি ইসরায়েলের পাশে দাঁড়াতে পারবে। আর এ কারণেই আমেরিকা নানা বাহানায় ন্যাটো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। এখন ভাবো একটু, এটা যদি সত্যি হয়, তাহলে পরিস্থিতি কোথায় যাচ্ছে? ইরানের পর তুর্কি, তুর্কির পর কে? এই প্রশ্নটাই এখন মিডল ইস্ট এবং পশ্চিম এশিয়ার প্রতিটা দেশ করছে। বন্ধুরা, এখন আসি পাকিস্তানের যে বৈঠক হয়েছিল তার একটু কথায়। দেখুন, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমেরিকা আর ইরানের মধ্যে পাকিস্তানে একটা দীর্ঘ বৈঠক হয়েছিল। ইরানের কর্মকর্তারা বলেছেন যে এত দীর্ঘ বৈঠক আমেরিকার সাথে আগে কখনো হয়নি। মোট সময় ছিল প্রায় 25 ঘন্টা। সকাল থেকে শুরু হয়েছিল। আগে ইরানের কর্মকর্তারা পাকিস্তানের সাথে কথা বললেন, তারপর আমেরিকার সাথে সরাসরি কথা হলো প্রায় 9 ঘন্টা। তো ইরানের পার্লামেন্টের স্পিকার কালিবাফ এই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি বৈঠকের পর বললেন, আমরা ভালো উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম, অনেক কথা রেখেছিলামও, কিন্তু আমেরিকার সেই পুরনো আচরণ, তারা নিজেদের শর্ত আমাদের ওপর চাপিয়ে দিতে চাইছিল, তাই বৈঠক সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল। আমরা প্রস্তুত ছিলাম, কারণ পাকিস্তান মাঝখানে ছিল এবং পাকিস্তান আমাদের ভরসা দিয়েছিল, কিন্তু আমেরিকার পক্ষ থেকে যা হলো তা ভরসার যোগ্য ছিল না। কিন্তু এখানে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাচি। তো তিনি বললেন, যখন আমাদের আর আমেরিকার কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলছিল এবং বৈঠক ভালোই যাচ্ছিল, ঠিক সেই সময়ে নীতিনাদুর ফোন এলো জেডি ভ্যান্সের কাছে। আর সেই ফোন আসার পর জেডি ভ্যান্স বৈঠকের মধ্যেই ইসরায়েলের পক্ষে কথা বলতে শুরু করলেন। ইসরায়েলের স্বার্থে যেই কথাবার্তা শুরু হলো, সেই মুহূর্ত থেকেই বৈঠকে ব্যাঘাত শুরু হলো এবং শেষ পর্যন্ত বৈঠক সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, নীতিনাদু কেন চুক্তি হতে দিচ্ছে না?
এর পেছনে একটা সরল কারণও আছে। নীতিরাদৌর নিজের দেশে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে, সেই মামলায় তাকে জেলে যেতে হতে পারে। এখন যতক্ষণ যুদ্ধ চলছে ততক্ষণ তাকে জেলে কেউ পাঠাতে পারছে না, কারণ যুদ্ধের সময় প্রধানমন্ত্রীকে সরানো কঠিন। কিন্তু যদি যুদ্ধ থেমে যায়, চুক্তি হয়ে যায়, তাহলে নীতিনাথুর রাজনৈতিক অস্তিত্ব শেষ। আর রাজনৈতিক অস্তিত্ব শেষ হলে জেলের দরজা খুলবে। তাই নীতিনাথুর একমাত্র রাস্তা হলো যুদ্ধ চালিয়ে যাওয়া। যত বেশি যুদ্ধ তত বেশি সময়, আর তত বেশি সময় তিনি ক্ষমতায়। এই কারণেই তুর্কির বিদেশ মন্ত্রণালয় বলছে যে পাকিস্তানে আমেরিকা ইরান বৈঠক ব্যর্থ হওয়ার পেছনে সবচেয়ে বড় হাত এই নীতিনাথুরই। তো তাহলে সব মিলিয়ে যে ছবিটা বেরোচ্ছে, দেখুন, ইরান টিকে আছে, তুর্কির সাথে ইসরায়েলের উত্তেজনা বাড়ছে, পাকিস্তানে বৈঠক ব্যর্থ হয়েছে, আমেরিকা ন্যাটো ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, আর নীতিনাদু নিজের রাজনৈতিক বেঁচে থাকার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চাইছে। আর এই পরিস্থিতিতে শান্তির সম্ভাবনা কতটা, সেটা বলতে গেলে এই মুহূর্তে খুব কম। আর বন্ধুরা, যেটা আরেকটা লেটেস্ট আপডেট আসছে, আমেরিকান নাকি তেলের ট্যাঙ্কার এই হরমুজ প্রণালী দিয়া বের হতে চেষ্টা করছিল কিছু ট্যাঙ্কার। তো আমেরিকার যুদ্ধ বিমানও সাথে ছিল। তো আমেরিকার যুদ্ধ বিমান সেখানে ছিল। তো ইরানের কিছু বোট সেই এসে আমেরিকার যে তেলের ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কারকে চারপাশ দিয়ে ঘিরে ফেললো এবং রাস্তা ব্লক করে দিল। তো আমেরিকার যুদ্ধ যে জাহাজ আছে সেই যুদ্ধ জাহাজ এসে সেই বোটগুলোকে সরানো অনেক চেষ্টা করলো। তো বোটগুলো কিছু পিছনে হেঁটেছে, হাঁটার পরে আমেরিকার যে তেলের ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কার অন্য রুট দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সেই সময় ইরানের যে বোমা রাখা ছিল, মাইন বিছানো ছিল সেই ইসেতে সমুদ্রের মধ্যে, তো সেটা ফেটে গিয়ে আমেরিকার ট্যাঙ্কার সেখানেই ফেটে গেছে। আর অনেক বড় লোকসান বলতে পারেন হয়েছে আমেরিকার। এবং সেখানে আমেরিকার কিছু তেল ছিল, কিন্তু বেশিরভাগ তেলই ছিল অন্য দেশগুলির জন্য, বা বলতে পারেন যে আমেরিকা সেখানে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। বন্ধুরা, এই আপডেটগুলি প্রসঙ্গে আপনাদের কি মতামত এবং কোন আপডেটটা সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা লাইভ স্ট্রিমে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ আমাদের ভিডিওটি